বাংলাদেশের বাস্তবতায় অনেক অনেক ছেলে সন্তানরা কিন্তু দেশের বাইরে কাজ করছে। তারা বাবা মা তো দূরের কথা, নিজের সন্তান বউয়ের সাথে বছরে হয়তো একবার দেখা করে। সো এই যে একটা বিশাল সংখ্যক মানুষ, তারা যদি এমন একটা জায়গায় তার বাবা মাকে রাখতে পারে যেখানে হঠাৎ করে তার বাবা মার কোনো দুর্ঘটনা হওয়ার বা চিকিৎসার অভাবে মারা যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানে একজন নার্স থাকছেন, ডক্টর থাকছেন যে রেগুলার দেখছে যে উনি ঔষধ খাচ্ছে কিনা, কিংবা তার কোনো বিপদ হলে তাকে হেল্প করতে পারছে। অনেক বার্ধক্যজনিত কারণে দেখা যায় অনেক মানুষ ওয়াশরুমে পড়ে মারা যায়, আমরা শুনি, বা পা ভেঙে ফেলে। এটা কিন্তু আসলে তারা যে ওয়াশরুমে স্লিপ খেয়েছে তা কিন্তু না, তার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তার হাড়টা ক্ষয় হয়, যে কারণে সে খুব সহজেই পড়ে একটা দুর্ঘটনার শিকার হয়। সেখানে যদি তাকে টেক কেয়ার করার একজন মানুষ থাকে, এই দুর্ঘটনাগুলো কিন্তু এড়ানো সম্ভব। এবং বৃদ্ধ বলতে আমরা যেটা বুঝি, আমরা দেশের বাইরে দেখবো যে 80 বছর হয়ে যায়, 90 বছর হয়ে যায়, সে কর্মঠ কাজ করে যাচ্ছে, তাই না? কারণ এখানে আসলে সুষম খাদ্যাভ্যাস, একটা ভালো লাইফস্টাইল, একই বয়সী অন্য মানুষদের সাথে গল্প গুজব করার যে একটা সুন্দর ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমাদের দেশে নেই। আমাদের দেশে দেখা যায় 50 হলেই মানুষ ভাবে যে আমি অনেক বুড়ো হয়ে গেছি, যেটা আমাদের সমাজ ব্যবস্থা আমরা যেটা দেখি যে সন্তানদের সামর্থ্য থাকার পরেও তারা স্বেচ্ছায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমি আসলে এরকম কখনো দেখিনি, এরকম আমরা শুনি। এবং আমার মনে হয় যে এই শোনা কথাগুলো অনেকটাই এই সুন্দর উদ্যোগগুলোকে, যেমন ডে কেয়ার, তারপর হচ্ছে ওল্ড হোম, এই সুন্দর উদ্যোগগুলো যাতে মানুষকে সরিয়ে রাখা যায়, এই জন্য সমাজে আমরা এক ধরনের স্টিগমা দেখি। স্টিগমা মানে হচ্ছে অপ্রয়োজনীয় একটা জিনিসকে নেগেটিভ বানিয়ে ফেলা। যেমন আমরা মাদ্রাসা নিয়েও প্রচুর পরিমাণের বাজে কথাবার্তা শুনি, যাতে মানুষ সেখানে না যায়। এবং একটা সময় আমরা নারী স্কুলে পড়বে, নারী ইউনিভার্সিটিতে যাবে, এটা নিয়েও অনেক রকম নেগেটিভ কথা শুনতাম। কিন্তু আসলে এই জিনিসগুলো মানুষ নতুন কিছু দেখলে ভয় পায়, এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, কিন্তু সেটাকে আমি যত সমৃদ্ধ, সুন্দর এবং সেফ ভাবে রাখতে পারবো ততই ভালো। কারণ বললেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও, ডিড ইউ সে দ্যাট? হ্যাঁ, সামর্থ্য থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রমে তো আসলে আমি জানি না ফ্রিতে রাখে কিনা সরকারি ভাবে, তো অবভিয়াসলি যার আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবার খোঁজ খবর না রাখা। আপনি এটার সাথে পরিচিত কিনা? অনেক সময় দেখা যায় যে সন্তানরা মা বাবার খোঁজ খবর রাখে না। রাইট, এটা অনেক সময় না, এটা অ্যাকচুয়ালি বেশিরভাগ সময়ই হয়। যে আমাদের এখন যে জীবন যাপন, সেখানে বাবা মা কেন, একটা সময় ছিল যে আমরা প্রতিবেশীদের সাথে সবসময় যোগাযোগ রাখতাম, এখন তো আমরা আমার প্রতিবেশীকে নামও জানি না, এমন একটা অবস্থা হয়। তারপর এমন সমাজে এসেছি যে এখন শুধুমাত্র স্বামী উপার্জন করবে, সেটা দিয়ে একটা ভালো লাইফস্টাইল লিড হবে, সেটাও বেশিরভাগ পরিবারের পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, বাবা মা, সবার অর্জিত ইনকাম, সবার সম্পদ, সবকিছু মিলে এখন মানুষকে বাঁচতে হচ্ছে, যে জীবনের মানে লিভিং স্ট্যান্ডার্ড ভ্যালু এত হাই হয়ে গেছে। তো সেই সব জায়গা বিবেচনা করে আমার কাছে মনে হয় বাবা মার খোঁজ খবরও নিতে হবে, এবং তাকে এমন একটা জায়গাও রাখতে হবে যাতে সে সেখানে সুন্দরভাবে বাঁচতে পারে। এখন যদি এমন হয় যে বাবা মাকে নিজের সাথে একই বাসায় রাখলো, কিন্তু নিজেই সেই বাবা মার সেবা করার সুযোগ পাচ্ছে, কিংবা কাজের লোক রেখেছে, তারা হয়তো এখন কিন্তু সিকিউরিটি ক্যামেরা লাগাতে হয় যে কাজের লোক কি ব্যবহার করছে। কিন্তু অনেক বাবা মা আছে তারা মুভমেন্ট করতে পারে না, বয়সের কারণে হয়তো তাকে ওয়াশরুমে সাহায্য করতে হয় বা তাকে পরিষ্কার করে দিতে হয়, এগুলো কিন্তু কাজের লোকরা করতে চাবে না এবং তারা করতে অভ্যস্ত না। আমি এমন ফ্যামিলি চিনি যাদের সামর্থ্য আছে, বৃদ্ধাশ্রমে না, তারা অনেক দামি সুন্দর অ্যাপার্টমেন্ট বাসায় তার মাকে রেখেছেন, এবং সেখানে তার নার্স দেওয়া আছে, সেখানে কাজের লোক দেওয়া আছে, তারা সারাদিন ভিডিও কলে কথা বলছে, সন্ধ্যার সময় গিয়ে আড্ডা দিয়ে আসছে, আবার সেই বাসায় সব ছেলেমেয়েরা একসাথে যখন একটা বিশেষ দিন থাকে সেটা উদযাপন করছে। তো এটা আসলে ডিপেন্ড করে যে আমি নেগেটিভলি না দেখে, আমি যদি এটা একটা ফ্যাসিলিটি হিসেবে দেখি এবং সুন্দরভাবে ভালোবাসা থেকেই তার খোঁজ খবর রাখি, তাহলে কিন্তু আসলে এটার মধ্যে খারাপের কিছু নেই। যেহেতু আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার পদচারণা, আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বাংলাদেশি কালচার, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলাদেশি হচ্ছে যে মিডিয়া বা শোবিজ এবং দেশের বাইরের, এই দুটোর মধ্যে কতটুকু পার্থক্য? আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি যেটা আমাদেরকে ওই দিকগুলোতে বা ওই সেক্টরগুলোতে আমাদের মনে হয় খুব সহজ। যে কোনো মানুষের যেই প্রফেশনে থাকে, তাকে যদি কেউ বলে যে আপনি দেখতে নায়কের মতন, তার কাছে ভালোই লাগে। তাকে যদি কেউ অফার করে যে একটা সিনেমা করেন, যে কোনো মানুষই
ফ্ল্যাটার্ড হবে। আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি একটা সুন্দর কমপ্লিমেন্ট দিলেন। যদি আমি এমন কোনো সিনেমার অফার পাই যেটা আমার কাছে মনে হয় করলে আমার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করবে, আমি নিশ্চয়ই করব। তবে এখানে একটা জিনিস দেখারও আছে যে আমার অনেক ইচ্ছা ছিল একসময়, বাস্তব যেটা, আমার একসময় মডেলিং অ্যাক্টিং করার আসলেই ইচ্ছা ছিল, কিন্তু দেখা যেত যে বাংলাদেশের মিডিয়াতে সেটা যত সময় কাজ করতে হয় এবং অনেক রকম ফ্যাসিলিটিস নেই বাইরের মতন, যেমন প্রপার ওয়াশরুমস, প্রপার ভ্যানিটি ভ্যানস, এগুলো কিন্তু বাংলাদেশের আর্টিস্টরা পায় না। তারা অনেক কষ্ট করে সারা দিন বসে কাজ করে এবং তার পেমেন্টও অনেক কম থাকে। বাইরে দেখা যায় একটা সিনেমা করে একজনের লাইফ সেট হয়ে যাচ্ছে, বাংলাদেশে তারা 40-50টা সিনেমা করার পরে একটা অবস্থানে পৌঁছায়। তো ওইভাবে আসলে ততখানি আত্মত্যাগ শ্রম দেওয়ার মতন আমার সময় এবং শক্তি কোনোটাই এই পর্যায়ে নেই। তবে আমি যদি খুব ভালো কোনো প্রজেক্ট পেয়ে যাই, আই উইল বি হ্যাপি টু ডু ইট। আরেকটা বিষয় আমি কিছু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মেঘনা আলমকে যতটুকু দেখেছি বা আমরা যতটুকু চিনি, মেঘনা আলম খুব সহজে মানুষের সাথে মিশতে পারে এবং সব মানুষের সাথেই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে হাসি মুখে কথা বলে। এই যে একটা কোর্ডিনেটি, একটা আন্তরিকতা, এটা অনেক সময় আমরা দেখি যে অনেক মানুষ ফ্যামিলি থেকে এগুলো বিলং করে। তো এই যে মানুষের সাথে মেশা বা সব মানুষের সাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা বা একটা আন্তরিকতা, এটা আসলে কিভাবে আসলো? পরিবার থেকে আমি বলতে পারি। আমার ফ্যামিলির কথা যদি বলি, তারা তো আমাকে আসলে ছোটবেলা থেকেই সেই জায়গাটা দিয়েছে যে আমি একেবারেই যদি আমার শৈশবের কথা বলি, তখন আমি দেখতাম যে আমার আব্বুর রাজনৈতিক সাংগঠনিক যে মিটিংগুলো, সেগুলো তখন বাসায় চায়ের আড্ডায় হতো। তো দেখা যেত বাসার মধ্যে একই সময়ে 20 জন 25 জন নারী পুরুষ সব রকমের কর্মীরাই আছেন। তো সেই আলোচনার মধ্যমণি হওয়া, আলোচনাতে পার্টিসিপেট করা, একদম কম বয়স থেকে আমার বাবা মা অ্যালাউ করতেন যে শেখো, কথা বলো। তো ওইটা একটা আপব্রিঙ্গিং তো ছিলই, তার উপরে হচ্ছে আমার দেশ বিদেশ অনেক জায়গায় ঘোরা হয়েছে এবং এই ঘোরাগুলো মানুষ যেমন বলে যে ঘুরতে যায়, আমার জিনিসটা কিন্তু এমন ছিল না। আমি গিয়েছি লেখাপড়া করতে এবং বিভিন্ন দেশের রিসার্চ ইনস্টিটিউট বা গভর্নমেন্ট স্কুল, সেখানে আমি ট্রেনিং প্রাপ্ত হয়েছি। সেই সময়টাও দেখা যেত ওই স্কুলগুলোতে তাদের দেশ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক স্টুডেন্টরাও আছে, তো ওখানেও একটা মেলবন্ধন হতো। তো ওইভাবে হয়তো ন্যাচারালি অভ্যস্ত হয়ে গেছি আমি যে এক এক পেশার এক এক ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কমিউনিকেট করা। আপু, আপনার ফ্যাশন লাইফস্টাইল, এটা আসলে দেখলে যে কারো মনে হবে একটা ভালো লাগার যে কমফোর্ট একটা জোন। অনেকে হয়তো আপনাকে আইকন মনে করতে পারে বা ফলো করতে পারে, যারা আপনাকে ফলো করে বা আপনার জীবনাদর্শ মানে দেখতে চায় বা জানতে চায়, তাদের জন্য একটা অডিয়েন্স কিন্তু সব সেলিব্রিটি বা সব ধরনের মানুষের কিন্তু থাকে। একজন মানুষ আপনাকেও ফলো করতে পারে, একজন মানুষ আরেকজনকেও ফলো করতে পারে। তো যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো আমাকে অনুসরণ না করার জন্য। আমার মনে হয় ফ্যাশন স্টাইল কাউকে অনুকরণ না করে নিজের যেটা কমফোর্টেবল মনে হয় সেটা করা সবচেয়ে ভালো। এবং আমি যদি নিজের কথাও বলি, আমি কাউকে আসলে ওভাবে অনুকরণ করি না, যেটা বাস্তব। এবং আমাদের সমাজে আমরা যদি আসলে চাই যে অন্যরা আমাকে যেভাবে দেখতে চায় আমি সেভাবে নিজেকে প্রেজেন্ট করব, তাহলে কিন্তু আসলে মানুষকে ক্যাপচার করা মানে ম্যানিপুলেট করা খুব সহজ। আমি যদি আমার সমাজের ধারাটা ধরে ফেলি যে এইভাবে নিজেকে প্রেজেন্ট করলে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সাদরে গ্রহণ করবে, আমি যদি সেভাবে সেজে আসি, তাহলে কিন্তু খুব সহজ ব্যাপারটা। কিন্তু আমি কিন্তু সেটা করছি না, আমি আমার মতো করে চলছি। তো আমাকেও যারা দেখছে, আমি মনে করব ওই ধারণাটা শেখা বা সেটা অনুকরণ করাকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করবো, যে আপনি আমাকে দেখে নিজের মতন নিজের কমফোর্ট অনুযায়ী সাহসের সাথে চলা শিখুন, কিন্তু আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছি সেটা অনুকরণ না করলেও চলবে। আপু, আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে দেশ এবং দেশের বাইরে প্রত্যেক মানুষেরই একজন করে আইডল থাকে বা ফলো করার একটা বিষয় থাকে। জানতে পারে যে আপনি আসলে দেশের মধ্যে অথবা দেশের বাইরে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষকে আপনি কাউকে ফলো করেন কিনা? আমি I'll be honest, আমি পার্সোনালি কাউকে ফলো করি না। তবে আমি একটা এক্সাম্পল দিব যে আমার গ্রোয়িং আপ আই হ্যাড আ লট অফ ইনসিকিউরিটি। কারণ বাংলাদেশের নর্মাল মানুষরা যেরকম হয় ফিচার্স, আমি অবভিয়াসলি দেখতে একটু ডিফারেন্ট। তো এখন বড় হয়ে আমার কাছে আমি বুঝতে পারি যে এটা সুন্দর, কিন্তু টিনেজ সময়ে কিন্তু আসলে মেয়েদের সেই ধারণাটা থাকে না যে আসলে কোনটা সুন্দর সুন্দর না। তখন আমার আশেপাশে আমি যেরকম দেখতাম যে সৌন্দর্যের সংজ্ঞা যেরকম ছিল, যে
একটু গোলগাল মানুষকে বেশি সুন্দর মনে করা হতো, বা যারা একটু শার্প, এখন যেগুলো ট্রেন্ডে চলছে যে মানুষ বোটক্স করছে, ঠোঁট ফোলাচ্ছে, একটা সময় কিন্তু এগুলো ট্রেন্ডে ছিল না। তো তখনকার সময় মনে হতো যে চিকন ঠোঁট সুন্দর, একটু ফোলা ঠোঁট সুন্দর না। তখন আমার কাছে মনে হতো যে আমার সিনেমায় আমি যাদেরকে দেখছি বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে আশেপাশে, আমার মনে হতো যে আমার ফিচার্স গুলো তো ওদের সাথে মিলছে না। তখন আমার কাছে মনে হতো আমি মনে হয় দেখতে সুন্দর না। বাট ওই সময় আই গট কম্পিউটার, সেই ছোটবেলায় ফার্স্ট কম্পিউটার, ইন্টারনেট অ্যান্ড অল। সো ওই ইন্টারনেট দুনিয়া থেকে আমি পরিচিত হলাম হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির সাথে। আই ইউজ টু সার্চ যে হু ইজ দ্য মোস্ট বিউটিফুল ওয়েমেন ইন দ্য ওয়ার্ল্ড, তো অ্যাঞ্জেলিনার নাম আসতো। সো ওকে আমি দেখলাম যে সে তো দেখতে গতানুগতিক মানুষরা যেরকম হয় সেরকম না। শি অলসো হ্যাজ দিস জ লাইন, শি অলসো হ্যাজ puffy lips and all. So I used to think, okay, so with different features you can be beautiful too. তো ওই ক্ষেত্রে অ্যাঞ্জেলিনা জোলিকে দেখে আমার মধ্যে আসলে ভিন্নতাও যে সুন্দর হয় এটার একটা ধারণা আসছে। তাহলে দর্শকরা কি এটা ধরে নেবে যে মেঘনা আলম অ্যাঞ্জেলা জোলিকে ফলো করে বা তার কিছুটা একটু সে অনুসরণ বা অনুকরণ করে? They can say যে I have a lot of respect for Angelina Jolie. আচ্ছা ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি আপনাকে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের আপনি কোন জিনিসটা প্রথমে চেঞ্জ করতে চাইবেন? বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদের বললেই তো আসলে সব পদে ক্ষমতা চলে আসে না। আমাদের একটা পাওয়ারফুল পদের কথা যদি বলেন, আমি যদি যেখান থেকে আপনার চেঞ্জ করা সম্ভব, রাইট, ইউ ক্যান ডু ইট, যেটা আপনি করতে পারেন। মনে হয় যে মানুষ যেই পদে আছেন, যেমন এখন আমি যে কাজটা করছি মিস বাংলাদেশ ফাউন্ডেশন, এটাও কিন্তু আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তবে এখানে হার্ড পাওয়ার নেই। একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা হচ্ছে সফট পাওয়ার। হার্ড পাওয়ার হচ্ছে যার কাছে ধরেন আপনাকে আমি উঠিয়ে নিয়ে আসলাম, ল অ্যান্ড অর্ডারে ফাঁসিয়ে দিলাম, সেটা এক ধরনের পাওয়ার। আর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করা বা মানুষের সাহায্য করে তাকে এক জায়গায় করা, এটা হচ্ছে এক ধরনের সফট পাওয়ার। তো সফট পাওয়ার তো আলহামদুলিল্লাহ আই হ্যাভ, কারণ আমরা দেখেছি যে যেই হার্ড পাওয়ারে আমাকে অনেক রকম মিথ্যে অপবাদ দিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলা হয়েছিল, সেখানে কিন্তু সারা বিশ্ব আমার হয়ে কথা বলেছে এবং আমাকে সেই অবস্থান থেকে বের করেও এনেছে। তো সফট পাওয়ারটা আমাদের অলরেডি আছে। সমাজ পরিবর্তন করার জন্য যেটা দরকার, সামগ্রিকভাবে মানুষকে এক জায়গায় করা, সামগ্রিকভাবে মানুষকে ইন্সপায়ার করা, সেটা আমরা অলরেডি করছি। তবে আপনি যদি বলেন আমার কাছে যদি একদিন হার্ড পাওয়ার চলে আসে, যে আমার ওই ক্ষমতা চলে আসে যে আমি কাউকে জোর করে আমার কথা শোনাতে পারবো বা কেউ হচ্ছে ঠিকভাবে না চললে তাকে একটা লেসন দিতে পারবো, সেক্ষেত্রে আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। ফার্স্ট সিকিউরিটি, যেটা ফার্স্ট সিকিউরিটি অফ লাইফ। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমার দেশের ল অ্যান্ড অর্ডার বলতে আমরা যেটা বুঝি সেটাকে আমি ফেয়ার অ্যান্ড এথিক্যাল করব, যে আইন যেন প্রতিটি মানুষের জন্য সমান হয়। আমার হাতে যদি আসলেই রাষ্ট্র ক্ষমতার মতন কিছু থাকে, তাহলে আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে আপনি গরিব হন, আপনি ওয়েলদি হন, যেই হন আপনি, আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকুক, আপনার কাছে আন্তর্জাতিক ক্ষমতা থাকুক, আপনার কাছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকুক, ডাজন্ট ম্যাটার, আপনি যদি কোনো অপরাধ করেন আইন অনুযায়ী আপনার শাস্তি পেতে হবে। আপনাকে কেউ সেই জায়গায় আইন বা ক্ষমতার মিসইউজ করে বাঁচাতে আসবে না। কিংবা আপনি যদি ভিকটিম হন, সেই ভিকটিম আপনি যেই হন, আপনার ক্ষমতা থাকুক না থাকুক, আইন অনুযায়ী আপনি আপনার আইনি লড়াই করতে পারবেন এবং সেটার এথিক্যাল ডিসিশন আপনি ভোগ করতে পারবেন। তো আমার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, আমি সবার আগে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড হিউম্যান লাইফ সিকিউরিটি এনশিওর করব, পুরুষ, মহিলা এবং শিশু এবং থার্ড জেন্ডার। It's security for life. In fact, আমাদের দেশে আমরা এখন অনেক দেখি যে প্রাণীর প্রতি এক ধরনের অবিচার দেখা যায়। আমি প্রায়ই দেখি মানুষের জীবনে তো দাম দিচ্ছেই না, প্লাস হচ্ছে অনেক পোষ্য বিড়াল,
কুকুর, এদেরকেও দেখা যায় যে অনেক অমানবিকভাবে অত্যাচার করা হয়। সো আমার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকলে আমি আসলে বলবো যে যে কোনো প্রাণীর জীবন সবার ওপরে। এবং আমরা অনেক দেখি যে আরবানাইজেশন বা এই যে শহর সুন্দর করার নামে অনেক গাছপালা ধ্বংস করা হয়, এটাও কিন্তু আসলে আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। তো ওই জায়গাগুলোতে আমি হয়তো হস্তক্ষেপ করব যে এটা করা যাবে না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা মানবিক এবং হিউম্যান বিং রিলেটেড, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস আমরা দেখি, যদিও এটা খুব দুঃখজনক একটা বিষয়, যে বৃদ্ধাশ্রম। আপনি যদি এটা পাওয়ার পান, তো সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমের পরিপ্রেক্ষিতে আপনি কাজ করবেন কিনা? আমি বৃদ্ধাশ্রমকে খুব পজিটিভ একটা জিনিস হিসেবে দেখি। ইনফ্যাক্ট আমার মনে হয় আমাদের সমাজে ওল্ড হোম এবং ডে কেয়ার, ছোট বাচ্চাদের কেয়ার করার জায়গা এবং যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে কেয়ার করার জায়গা, এই দুটো আসলে সংখ্যায় এবং কোয়ালিটিতে অনেক অনেক বেশি হতে হবে। এবং আমাদের সমাজে যে একটা স্টিগমা যে মা বাচ্চাকে রেখে বাইরে কাজ করতে যাচ্ছে মানে মা খারাপ, কিংবা সন্তান তার বাবা মাকে একটা বৃদ্ধাশ্রমে রেখেছে মানে সন্তান খারাপ, এই স্টিগমাগুলো আসলে দূর করতে হবে। কারণ আপনি যদি বাস্তবিকভাবে দেখেন, বৃদ্ধাশ্রম মানে কিন্তু সেই জায়গায় তার বাবা মাকে ফেলে দিচ্ছে এমন না। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা বা আমরা যেটা বুঝি যে মা বাবা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে, আবার সেই সন্তানই পিতা বা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। সবাই তো এই আমূলটা চেঞ্জ চায়, কিন্তু আপনি বলছেন যে আসলে আপনি একটু আলাদা ভিন্নভাবে বলছেন আর কি। এটা একটু ভিন্নভাবে বলছি না, এটা একটু খোলামেলা করে বলেন। এক্স্যাক্টলি, এটা মানুষকে বুঝতে হবে। যেমন আমার বাবা মার 4 মেয়ে, আমাদের কিন্তু কোনো ছেলে সন্তান নেই এই বাসাতে। এবং বাংলাদেশে অনেক অনেক ফ্যামিলিকে আমি চিনি যাদের 3 মেয়ে বা কোনো ছেলে সন্তান নেই, বা থাকলেও হয়তো সেই ছেলে সন্তান জীবিত নেই। কিংবা এমনও অনেক সন্তান আছে যারা ইনফ্যাক্ট আমরা যেরকম মনে করি যে বিদেশি যেটা বলি বাংলাদেশে ফরেনাররা আমাদের চেয়ে হয়তো খুব ডিফারেন্ট, কিন্তু আসলে না, দিন শেষে মানুষ সবাই একই রকম। যেমন আমরা যারা শহরে থাকি আমরা মনে করি যে গ্রামের মানুষ মনে হয় অনেক আলাদা, গ্রামের মানুষরা মনে করে ওই শহর থেকে এসছে অনেক ভিন্ন, কিন্তু কিছুদিন মিক্স করলেই দেখবেন যে গ্রাম শহর খুব একটা ডিফারেন্স নেই। হয়তো কেউ সুযোগ সুবিধা একটু ভালো পায় শহরের এলাকাতে, কিংবা একটু মানুষের যখন লাইফ স্ট্যান্ডার্ডটা বেটার হয় আমরা তখন দেখা যায় একটু আর্ট কালচার এগুলোকে বেশি ভ্যালু করি। কিন্তু মানুষের কোর ফিলিংস যেটা, যে আমাদের হাসি কান্না, আমাদের দুঃখ, আমাদের লাভ হেট্রেড, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান সাইকোলজি সব জায়গাতেই সেম। এবং যখন আপনি একটু লেস ডেভেলপড কান্ট্রি থেকে আসবেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো কোনো কোনো জায়গায় ফেস করবেন যে যারা উন্নত দেশে তাদের মধ্যে বন্ধুত্বটা একটু বেশি, আপনাকে হয়তো একটু আলাদা করে দেখবে যে সে বাংলাদেশ থেকে এসছে। যেরকম শোনে, অনেকে হয়তো চিনবে না বাংলাদেশকে, বা চিনলেও হয়তো একটু ছোট করে দেখবে, কিন্তু আপনার সময়ের সাথে আপনার পার্সোনালিটি আপনার সাথে মিক্স করে বা আপনার ফার্স্ট ইমপ্রেশন যেমন হয় এগুলোর উপর অনেক ডিফার করে, আপনাকে হয়তো আপন করে নেবে। এবং দিন শেষে আসলে দেশের বাইরে আপনি কতটুকু সম্মান পাবেন এটা অনেকটাই ডিপেন্ড করে যে আপনার রাষ্ট্র এবং আপনার দেশ তার ব্র্যান্ডিংটা কেমন করেছে। আপনার রাষ্ট্র নিজেকে যত কালচার, যত এডুকেটেড, যত সহনশীল, যত সমৃদ্ধ, মানসিকভাবে সমৃদ্ধ হিসেবে নিজেকে প্রচার করতে পারবে, ততই আপনার নাগরিকরাও সম্মান এবং অ্যাকসেপ্টেন্স পাবে ওয়ার্ল্ড ওয়াইড। তবে খুব একটা ডিফারেন্স মানুষে মানুষে আসলে পৃথিবীতে কোথাওই নাই। আর বিবিএন এর সকল দর্শককে আমি বলবো যে আপনাদের সবার সাথে পরিচিত হতে পেরে আমি অনেক আনন্দিত। আমি মেঘনা আলম, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোথাও অন্য সময়। থ্যাংক ইউ।